নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সময়টা মনে হয় খারাপ যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন 2020 সালে যখন উনি বিজেপিতে জয়েন করেন তখন অনেক বড় বড় কথা বলছিলেন এবং এমনভাবে ভাব দেখাচ্ছিলেন যেন 2021 সালে বিজেপি ক্ষমতায় চলে আসবেন আর উনি মোটামুটি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ওনাকে নিয়ে খুব নাচানাচি করছিলেন, কিন্তু দেখা গেল যে 2021 সালে বিধানসভা ভোটে বিজেপির ব্যাপক পরাজয় হলো। তারপরেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কিন্তু হাত শুভেন্দুবাবুর উপর ছিল, বিশেষ করে অমিত শাহজির। তো তারপরে দেখা গেল যে পৌরসভার ভোট হলো, পঞ্চায়েত ভোট হলো, সেগুলোতেও বিজেপির ব্যাপক পরাজয় হলো। তবুও শুভেন্দুবাবুর প্রতিপত্তি কিন্তু বিজেপিতে কমেনি। তারপরে দেখা গেল যে 2024 সালে যখন লোকসভা ভোট হলো, সেই লোকসভা ভোটে যদিও রাজ্য বিজেপি সভাপতি ছিলেন ডক্টর সুকান্ত মজুমদার, কিন্তু অনেকটা ক্ষমতা কিন্তু শুভেন্দুবাবুর ছিল। অনেকেই বলা বলি করেন যে টিকিট বন্টনের ক্ষেত্রে একটা বিরাট হাত ছিল শুভেন্দুবাবুর। এবং সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে দিলীপবাবুর সঙ্গে বিরোধ বাঁধে যখন দিলীপবাবুর সিট মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে করা হয়, তো অনেকেরই ইশারা ছিল যে এটা শুভেন্দুবাবুর অঙ্গুলি হেলনেই হয়েছে। তো 2024 পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ব্যাপক সাপোর্ট করছিলেন শুভেন্দুবাবুকে, কিন্তু 2024-এ লোকসভা ভোটে উনি মোটামুটি প্রচার করছিলেন যে 35খানা সিট পাবেন। তার পরবর্তী ক্ষেত্রে উনি বললেন যে যে কটা সিট পাক না কেন তৃণমূলের থেকে একটা হলেও বেশি সিট পাবেন। কিন্তু দেখা গেল যে গতবারের যে মানে 2019-এ যে লোকসভা ভোটে 18খানা বিজেপি সিট পেয়েছিল, তার থেকে 6খানা কমে সিট হয়ে গেল 12। তো তারপরে কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা মোটামুটি শুভেন্দুবাবুকে আর এত গুরুত্ব দিচ্ছিল না। এবং শুভেন্দুবাবু 2024-এর পরে বুঝে গেলেন যে আর বিজেপির লাইনে চললে হবে না। উনি নিজের মতো করে এবার বিভিন্ন আন্দোলন কর্মসূচি নেওয়া শুরু করলেন, বিশেষ করে সনাতনীদের নিয়ে, সন্ন্যাসীদের নিয়ে। তো এই ধরনের আন্দোলন করতে থাকার ফলে এবং বিজেপির রাজ্য নেতৃত্বের কথা না শুনে একটা প্যারালাল সংগঠন চালানোর ফলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও কিন্তু শুভেন্দুবাবুর বিরুদ্ধে এক ব্যাপক অভিযোগ যেতে থাকে। তো তার ফলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনিতেই রেজাল্টের জন্য বিরক্ত ছিল, তারপরে এই ধরনের অভিযোগ যাওয়ার পরে অনেকটা কিন্তু বিরক্ত হয় এবং শোনা যায় যে অমিত শাহজি পর্যন্ত ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিলেন না। পরবর্তী ক্ষেত্রে আবার উনি সুকান্ত মজুমদার বা সবার সঙ্গে কথাবার্তা বলে অ্যাপয়েন্টমেন্টও ফিক্সড করে না। যদিও তারপরে কিন্তু দিলীপবাবুর সঙ্গে উনার সম্পর্ক একদম খারাপ হয়ে যায় এবং সুকান্তবাবুর সঙ্গেও খুব একটা সম্পর্ক তখনও ভালো ছিল না, এখনো ভালো নেই। এবং 2024 সালে লোকসভা ভোটে পরাজয়ের পরে আপনারা নিশ্চয় দেখেছেন উনি যেভাবে একটা সম্প্রদায়কে জিহাদি, জঙ্গি ইত্যাদি, রোহিঙ্গা ইত্যাদি গালাগালি দেওয়া শুরু করেন। 2024-এর আগে কিন্তু এতটা গালাগালি দিচ্ছিল না। তো একটা শ্রেণী মানুষকে কিন্তু প্রচন্ড বিরক্ত করে ফেলেন। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব স্ট্যান্ড কিন্তু ওইভাবে না। যদিও বিজেপি মুসলিমদেরকে পছন্দ করে না, এটা সবাই জানে, কিন্তু তারা কিন্তু ওপেনলি এইভাবে কিন্তু কেউ গালাগালি বিজেপির রাজ্য নেতৃত্বের কেউ দেয় না। সেটা ডক্টর সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে বা বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য পর্যন্ত কিন্তু সবার সঙ্গে সমন্বয়ের বার্তা দিয়েছেন শ্রমিকবাবু। তো শুভেন্দুবাবু কিন্তু সেসব ভুলে গিয়ে মোটামুটি একটা সম্প্রদায়কে গালাগালি দিয়ে হিন্দুদের মহান সম্রাট হওয়ার জন্য সব জায়গায় পাগড়ি পরা শুরু করলেন, তিলক বাঁধা শুরু করলেন, মানে তিলক লাগানো শুরু করলেন কপালে। পাগড়ি আবার বাঁধতে জানেন না, তার জন্য শোভাবাজার থেকে দু তিনজনকে ভাড়া করে এনেছিলেন। তো মানে নিজেকে একটা হিন্দুদের একদম মহান স্বামী বিবেকানন্দ হওয়ার চেষ্টা করেছিলেন, মহান সম্রাট এই ধরনের একটা দেখানো। কিন্তু সবাই জানে যে উনি কি হিন্দু বা কি ধরনের মানুষ। তো যাই হোক, এটা 2024-এর পরে উনি এই ধরনের করছিলেন। আর তারপরে আপনারা দেখেছেন যে 2024-এর পরে হঠাৎ একজন সন্ন্যাসীকে নিয়ে আবির্ভাব হয়ে গেলেন, যার নাম কার্তিক মহারাজ, যিনি ভারত সেবা সংঘের সন্ন্যাসী ছিলেন। তিনিও মোটামুটি সন্ন্যাসী কম পলিটিশিয়ান বেশি হয়ে গেলেন। নানা জায়গায় বিভিন্ন পলিটিক্যাল ভাষণ দিতে শুরু করলেন। তো সেই ভাষণ দেওয়ার ফলে তো এক প্রকার বোঝা যাচ্ছিল যে উনি সন্ন্যাসী না, পলিটিশিয়ান হয়ে গেছেন। তো পরবর্তী ক্ষেত্রে উনার নামে একজন ভদ্রমহিলা অভিযোগ করেন। তারপরে সেই সন্ন্যাসীকে অলরেডি ভারত সেবা সংঘ শোনা যাচ্ছে ঝাড়খণ্ডে বদলি করে দিয়েছে। এর মধ্যে আরো একটা ঘটনা আপনাদের বলি। 2024 সালে লোকসভা ভোটের আগে শুভেন্দুবাবুরই প্রজেক্ট ছিল, এটা সবাই বলে। হঠাৎ করে সন্দেশখালিতে একটা ব্যাপক আন্দোলন হলো। কোথা থেকে রেখা পাত্র নামে একজন ভদ্রমহিলা আমদানি হয়ে গেলেন। উনি মোটামুটি মহিলাদের একদম ত্রাতা হয়ে উঠলেন, বিভিন্ন আন্দোলন করলেন। প্রধানমন্ত্রী এসে ভাষণ দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসে ভাষণ দিলেন, বিভিন্ন রাজ্যে চললো। পরবর্তী ক্ষেত্রে শোনা গেল যে বিভিন্ন কল রেকর্ড ফাঁস হলো যে ওগুলো সব পয়সা দিয়ে নাকি এই ধরনের আন্দোলন করানো হয়েছিল। তো সেক্ষেত্রেও ফ্লপ হয়েছিল। 2024-এর লোকসভা ভোটে তো রেজাল্ট এমনিতেই খারাপ হয়ে গেছে। তারপরে 2024-এর পরে দেখলেন যে যে সাধুকে নিয়ে এসেছিলেন সে সাধুর প্রজেক্টও মানে বেকার হয়ে গেল, কারণ সে সাধু এখন একদম চুপচাপ হয়ে গেছে। শোনা যাচ্ছে উনি পশ্চিমবঙ্গেও নেই, ওনার নামে কেস হয়ে যাওয়ার পরে উনি সম্ভবত ঝাড়খণ্ডে এখন আছেন।
তো সেই প্রজেক্টও মোটামুটি শুভেন্দুবাবুর ফেল হয়ে যাওয়ার ফলে শুভেন্দুবাবু মোটামুটি কিছু হিন্দু সাধু সন্তদের নিয়েই মোটামুটি এখন ঘোরাঘুরি করেন। সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে উনি নবান্ন অভিযান করেছিলেন, অভয়ার পরিবারকে মোটামুটি ম্যানেজ করে নিয়ে উনাদেরকে বুঝিয়ে, যদিও অভয়ার পরিবার ডাক দিয়েছিল কিন্তু সবাই জানে বকলমে ওটা শুভেন্দুবাবুর ডাক ছিল। তো অভয়া পরিবারের ডাকে নবান্ন অভিযান হয়েছিল, একটা সুপার ফ্লপ অভিযান হলো। তাতে বিজেপির মানে কোনো রাজ্য স্তরের নেতা, কেন্দ্র স্তরের তো অনেক দূরের কথা, কেউ শুভেন্দুবাবুর বিরোধী গোষ্ঠী মানে আদি বিজেপির গোষ্ঠী কেউ তাতে অংশগ্রহণ করেনি। তাতে শুভেন্দুবাবুর গোষ্ঠীর লোকেরাই অংশগ্রহণ করেছিল, যেমন অর্জুন সিং, সজল ঘোষ, কৌস্তব বাগচি, এরা মোটামুটি সবাই শুভেন্দুবাবু ঘনিষ্ঠ, এরাই অগ্নিমিত্রা পাল, এই ধরনের কিছুজন ছাড়া কেউ অংশগ্রহণ করেনি। তো একটা সুপার ফ্লপ অভিযান হলো, তাতে শুভেন্দুবাবু দেখা গেলো যে মেজাজ হারিয়ে, হতাশায় মেজাজ হারিয়ে ফেলছেন, কারণ বুঝতে পারছেন যে বিজেপিতে উনি একঘরে হয়ে গেছেন। তো যেভাবে পুলিশ কমিশনারকে কাঁচা ভাষায় গালাগালি দিচ্ছেন, তার সামনে অগ্নিমিত্রা পাল একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, একজন বিধায়িকার থেকে পরিচয় একজন মহিলা, তার সামনে যেভাবে কাঁচা ভাষায় গালাগালি দিচ্ছেন, তো অগ্নিমিত্রা পালদেরও হয়তো খুব একটা মান সম্মান নেই, তারাও এই ধরনের ভাষা শুনছেন এই শুভেন্দুবাবুর সাপোর্টে, তারপরেও রাস্তায় বেরিয়ে পড়ছেন। জানি না ওনাদের প্রতিবাদ করার ক্ষমতাও হয়তো নেই। তো এনারা কয়েকজন ছাড়া, এবং যেভাবে উনি গালাগালি দিচ্ছেন তাতেই বোঝা যাচ্ছে যে এক তো জনসমাগম হয়নি, প্লাস বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা কেউ হাজির হয়নি, কিন্তু সবাই কলকাতাতেই ছিলেন, শ্রমিকবাবুও কলকাতায় ছিলেন, সুকান্তবাবুও কলকাতায় ছিলেন, কেউ তেমন হাজির হয়নি। তারপরে মোটামুটি আপনারা দেখেছেন যে 16 তারিখে মানে 16ই আগস্ট, দ্য গ্রেট বেঙ্গল কিলিং যেটা হয়েছিল 1946 সালে, তার প্রতিবাদে উনি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল করেছিলেন। সেই মিছিলে কোনো রাজনৈতিক সাপোর্টার বা খুব একটা কেউ ছিল না, ম্যাক্সিমাম গেরুয়া ড্রেস পরা সাধু সন্ন্যাসী, বা সাধু সন্ন্যাসী কিনা তাদের তো আমরা চিনিও না, মোটামুটি দেখা যাচ্ছে দাঁড়িগোঁফ রয়েছে, গেরুয়া ড্রেস পরেছে, রুদ্রাক্ষের মালা পরে আছেন, কেউ কেউ শাঁখ বাজাচ্ছেন, তো আমরা ধরে নিতে পারি যে হয়তো সাধু সন্ন্যাসী হতে পারেন। তো উনি মোটামুটি পলিটিক্যাল নেতা হয়ে পলিটিক্যাল সাপোর্টার না পেয়ে কোনো জায়গা থেকে সাধু সন্ন্যাসীদের নিয়ে এসে মিছিল করাচ্ছেন। তো এই লেভেলে উনার চলে এসে, এক্ষেত্রেও বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা কেউ উপস্থিত ছিলেন না, মানে আদি বিজেপির কথা বলছি, কেউ উপস্থিত ছিলেন না। তো এটাও একটা ফ্লপ। তো সবাই মোটামুটি হাসাহাসি করছেন। তো বিজেপির অন্দরেও সবাই শুভেন্দুবাবুকে নিয়ে হাসাহাসি করছেন যে, এবং বিজেপির অন্দরে এটাও কথা হচ্ছে যে শুভেন্দুবাবু যে আন্দোলন করছেন সেটা উনার দায়িত্ব, উনি কিভাবে করবেন। তো বিজেপির নেতৃত্ব খুব একটা উনাকে আর গুরুত্ব দিচ্ছেন না, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা নিশ্চয় দেখেছেন যে শুভেন্দুবাবুর যারা ঘনিষ্ঠ নেতা নেত্রী তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যাপক ধরপাকড়, কেস ইত্যাদি শুরু হয়ে গেছে। আপনারা নিশ্চয় দেখেছেন যে ওনার সহযোগী অ্যাডভোকেট কৌস্তব বাগচি, যিনি হাইকোর্টে প্র্যাকটিস করেন, তিনি ব্যারাকপুরে একটা অবস্থান বিক্ষোভ করছিলেন, সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং পুলিশকে কদর্য ভাষায়, শুভেন্দুবাবু যেই ভাষায় কলকাতা পুলিশ কমিশনারকে নবান্ন অভিযানের দিন গালাগালি করেছিলেন, ঠিক একই ভাষায় কৌস্তববাবুকে মোটামুটি পুলিশ মোটামুটি ওনাকে শিক্ষা দিয়ে দিয়েছেন। তো তারপরে উনি অসুস্থ হয়ে আবার হাসপাতালে ভর্তি হয়ে গেছেন। ওনার মানে শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ অর্জুন সিং এর অলরেডি পুলিশে তলব হয়েছে, সজল ঘোষকে তলব করেছে, এগুলো শোনা যাচ্ছে। তো উনার মানে এদের যে অর্জুন বাবু বা সজল ঘোষদের যে তলব করা হয়েছে সেটা মূলত নবান্ন অভিযানের যে হাঙ্গামা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে। কিন্তু কৌস্তব বাবু, যিনি এখন মোটামুটি শুভেন্দুবাবুর পথ অনুসরণ করে নিজেকে একজন মহান নেতা মনে করছেন, একজন হাইকোর্টের অ্যাডভোকেট যেভাবে ভাষায় গালাগালি করছেন পুলিশকে, সেটা ভাবা যায় না। মানে এদের কি ধরনের শিক্ষা, কি ধরনের কালচার, সেটা কারোর মাথায় ঢুকছে না। যেভাবে গালাগালি করছে, উনি একজন হাইকোর্টের অ্যাডভোকেট, যদি কোনো পুলিশের বিরুদ্ধে ওনার অভিযোগ থাকতো তো হাইকোর্টে মামলা করতে পারতেন, আপনি তো হাইকোর্টের উকিল, তো আপনার তো কোনো পয়সাও লাগতো না, বিনা পয়সা আপনি কেস লড়ে পুলিশকে শিক্ষা দিতেন। তা না করে পুলিশকে রাস্তায় গালাগালি দিচ্ছেন। তো পুলিশও তার পরিপ্রেক্ষিতে যথারীতি ওনাকে একটু ফেসিয়াল টেসিয়াল করে দিয়েছেন। তো তারপরে সেই ফেসিয়ালের পরে উনি অসুস্থও হয়ে গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে গেছিলেন। তো যাই হোক, এই ধরনের নেতা যারা কোনো সংবিধান মানে না, কোনো কালচার মানে না, শিষ্টাচার মানে না, যার সামনে মানে যে ধরনের ভাষা বলছেন, সেই কৌস্তব বাগচিকে আপনারা নিশ্চয়ই দেখেছেন নবান্ন অভিযানের দিন অভয়ার মাকে সাইড করে দিতে, যেভাবে হাত দিয়ে সরিয়ে দিতে, মানে কোনো গুরুত্ব নেই। একজন ভদ্র মহিলা, এত বয়স্ক, তার মায়ের বয়সে, তাকে যেভাবে সাইড করে দিচ্ছিল সেই ছবি প্রকাশ হয়েছে। তো অনেকে বলা বলি করছেন যে অভয়ার মাকে উনি ঠেলে দিয়েছেন। তো আমাদের কাছে সে ধরনের ভিডিও নেই বা আমরা বলতেও পারবো না যে উনি ঠেলেছেন কিনা, কিন্তু উনাকে যে গায়ে টাচ করে সরিয়ে দিয়েছেন সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। তো এই ধরনের মানুষও বিজেপিতে চলে এসছে, এবং এরা সবাই কিন্তু মোটামুটি শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ। এবং একটা জিনিস কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুভেন্দুবাবুর রীতি রেওয়াজ যেভাবে সব জায়গায় গিয়ে গালাগালি করা, এর আগে অনেক জায়গায় উনি মহিলাদের গালাগালি দিয়েছেন। তো
তো শুভেন্দুবাবুর অনুসরণ করে তারাই এগিয়ে আসছে, যারা মোটামুটি এই ধরনের গালাগালি দিতে অভ্যস্ত। তো দেখা যাচ্ছে কৌস্তব বাগচি এখন মোটামুটি শুভেন্দুবাবুর খুব কাছে চলে এসছেন এই গালাগালি ক্ষেত্রে। তো ওনাকেও মোটামুটি পুলিশ ঠিকমতো সবক শিখিয়ে দিয়েছে। তারপরে যেটা শুভেন্দুবাবুর আশা ছিল যে নির্বাচন কমিশন হয়তো এবার পশ্চিমবঙ্গে এসআইআর করবে, যেমন বিহারে 65 লাখ ভোটারের নাম কেটে দিয়েছে, পশ্চিমবঙ্গেও একটা ব্যাপক, উনি বলছিলেন মোটামুটি যে 1,25,00,000 লোকের নাম এখানে বাদ যাবে। এবং উনার ধারণা যে 1,25,00,000-এর ম্যাক্সিমামই মুসলিম সম্প্রদায়ের মানুষের ভোট কাটা যাবে এবং উনি মোটামুটি ক্ষমতায় চলে আসবেন, বিজেপি ক্ষমতায় জিতে যাবে এবং উনি ড্যাং ড্যাং করে মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। তো শপথ বাক্যটা রাজভবনে নিতে বাকি আছে, এই ধরনের একটা হাবভাব দেখাচ্ছিল। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট যেভাবে বিহারের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে বলেছেন যে ওই 65 লাখ মানুষের সমস্ত ডেটা অনলাইনে পাবলিশ করতে হবে, বিভিন্ন জায়গায় পাবলিশ করতে হবে, নিট পেপারে পাবলিশ করতে হবে, কেন তাদের নাম কাটা হলো, কি কারণে, এবং তারা যদি অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সেই অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু আধার মানতে হবে। তো এর ফলে কিন্তু শুভেন্দুবাবুর মুখটা আরও শুকিয়ে গেছে, কারণ শুভেন্দুবাবু একটা জিনিস বুঝে গেছেন যে উনি মোটামুটি আন্দোলন বা জনপ্রিয়তা বা মানুষের প্রেম ভালোবাসায় উনি কখনোই ক্ষমতা আসতে পারবেন না। উনার যে ধরনের কালচার বা যে ধরনের অভ্যাস, তাতে উনাকে মোটামুটি এই 2 নম্বরই করেই ক্ষমতায় আসতে হবে। সেটা ইডি সিবিআই লাগিয়ে তৃণমূলের অ্যারেস্ট করানো থেকে শুরু করে, কাউকে ধমকানো থেকে শুরু করে, কাউকে গালাগালি দেওয়া, এইসব উনার কাজ। তো শেষ পর্যন্ত উনার অস্ত্র ছিল নির্বাচন কমিশন। কিন্তু সুপ্রিম কোর্ট যেভাবে নির্বাচন কমিশনকে বিহারের ক্ষেত্রে চেপে ধরেছে এবং রাহুল গান্ধী বা ইন্ডিয়া জোটের অন্যান্য নেতানেত্রীরা সারা ভারতবর্ষে যেভাবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছে, শোনা যাচ্ছে ইমপিচমেন্টও আনা হবে পার্লামেন্টে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি বিরোধীরা মানে ইন্ডিয়া জোট যদি ইমপিচমেন্ট আনে, তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন বিশাল চাপে পড়ে যাবে। অলরেডি নির্বাচন কমিশন কিন্তু কোনো প্রশ্নের বিরোধীদের একগুচ্ছ, বিশেষ করে অখিলেশ যাদব থেকে শুরু করে রাহুল গান্ধী, অনেক প্রশ্নের কিন্তু কোনো উত্তর দিতে পারছে না এবং এইগুলো কিন্তু ধীরে ধীরে কোর্টেও চ্যালেঞ্জের মুখে পড়বে। এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন, বিশেষ করে জ্ঞানেশ কুমার, যাকে এক প্রকার বিজেপি নির্বাচিত করেছে, তো তিনি কিন্তু রীতিমতো চাপে পড়বেন এবং নির্বাচন কমিশন যত চাপে পড়বে, যত ফাপড়ে পড়বে, তত কিন্তু বিজেপি রাজ্যের যে নেতারা, বিশেষ করে শুভেন্দুবাবু যেভাবে লাফাচ্ছিলেন নির্বাচন কমিশন এসআইআর নিয়ে, তাদের কিন্তু মুখ অনেকটা চুপসে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু বিজেপির আর 26-এ ক্ষমতায় আসা অনেক মানে দূরে চলে যাবে। তো এই কারণে আমি বলছি যে শুভেন্দুবাবু কিন্তু এখন যেসব জায়গায় হাত দিচ্ছেন সব জায়গায় কিন্তু মোটামুটি মাটি হয়ে যাচ্ছে। ওনার কিন্তু খুব একটা ভালো সময় যাচ্ছে বলে মনে হচ্ছে না এবং আগামী দিনে আমার মনে হচ্ছে শুভেন্দুবাবুর আরও দুঃসময় আসবে। কারণ নির্বাচন কমিশন যত চাপে পড়বে, তত কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বিহারে যেভাবে একচাটিয়া গায়ের জোরে অনেক কিছু 2 নম্বরই করেছিল, সেগুলো কিন্তু আর করতে পারবে না। তো সেই যত 2 নম্বরই করতে না পারবে, শুভেন্দুবাবুর জয়ের আশা কিন্তু পরপর ম্লান হতে থাকবে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন, যত শুভেন্দুবাবু জয়ের আশা কমতে থাকবে, পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির মধ্যে শুভেন্দুবাবুকে ভালোবাসেন এই ধরনের আদি গোষ্ঠীর খুব একটা নেতা নেত্রী কেউ নেই। সে 2-1জন যারা আছে, যারা মানে তথাগত রায় যেমন পুরনো একজন বিজেপি কর্মী, কিন্তু উনি শুভেন্দুবাবুর প্রশংসা করেন। তো যদিও পার্টিতে উনি কোনো দায়িত্বও নেই। আপনারা নিশ্চয়ই দেখেছেন দিলীপবাবু শুভেন্দুবাবুর বিরোধী, সুকান্তবাবু শুভেন্দুবাবুর বিরোধী, শ্রমিকবাবু বিরোধী না হলেও কিন্তু শুভেন্দুবাবুকে যে বিশাল পছন্দ করেন তেমন নয়। আর আগামী দিনে যেভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহজির দাপট কমছে, আরএসএস এর প্রাধান্য বাড়ছে, তাতে শুভেন্দুবাবুর দাপট আরোটা কমবে এবং শুভেন্দুবাবুকে আরএসএস কখনোই ভালোভাবে মেনে নেয়নি, আগামী দিনে মেনে নেবেও বলে মনে হয় না। তার বড় কারণ হচ্ছে শুভেন্দুবাবুর নামে কিন্তু অলরেডি নারদের কেস রয়েছে, সিবিআই সারদার মামলা রয়েছে। তো সেই কারণে কিন্তু আরএসএস কখনো এই ধরনের লোকেদেরকে খুব একটা পছন্দ করে না, বা হেমন্ত বিশ্ব শর্মার মতো মানুষদের কিন্তু আরএসএস পছন্দ করে না। এদেরকে মূলত সামনের সারিতে নিয়ে এসছে অমিত শাহজি, মোদিজি। তো মোদিজি আর অমিত শাহজি যত চাপে পড়ে যাবেন, তত কিন্তু এই ধরনের নেতাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়বে এবং আরএসএস যত প্রভাব বাড়াবে, তত কিন্তু আরএসএস এর ঘনিষ্ঠ যেসব মানুষ, যেমন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, এদের কিন্তু গুরুত্ব বাড়ার সম্ভাবনা বাড়বে এবং এদের যত গুরুত্ব বাড়বে, তত কিন্তু শুভেন্দুবাবু আরো চাপে পড়বেন। তো দেখা যাক আগামী দিনে কি হয়। তবে এইসব কাণ্ড কারখানা দেখে কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে শুভেন্দুবাবুর কিন্তু এখন সময় ভালো যাচ্ছে না। আগামী দিনে ওনার সময় ভালো যায় কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।